হ্যালো গাইস, দিস ইজ মিষ্টি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা ফুকেট থেকে কিভাবে ফিফিতে গেলাম, আর ফিফিতে যাওয়ার সমস্ত অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ফিফিতে যেয়ে কী করলাম, সারাটা দিন আমার কেমন কাটলো, সব কিছুর ডিটেলস আমি তোমাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। সো আমাদের ক্রুজ ভাড়াটি নিয়েছিল 550 থেকে 600 বাতের মতো। আমরা আমাদের ক্রুজের টিকিটের সাথে পিক অ্যান্ড ড্রপ অ্যাড ছিল। তো আমাদের সকালবেলা হোটেলের সামনে গাড়ি চলে এসেছিল। যখন আমরা টিকিট কেটেছি, টিকিট কাউন্টার থেকে আমাদের হোটেলের অ্যাড্রেস রাখা হয়েছিল। সো ওরা হোটেলের অ্যাড্রেস ধরেই চলে এসেছে সকাল 7টা বাজে আমাদেরকে হোটেল থেকে পিক করতে। আমাদেরকে ক্রুজের সামনে, ক্রুজ বন্দরের সামনে হচ্ছে আমাদেরকে নামিয়ে দিবে। এই দেখা যাচ্ছে প্যাটং বিচ। সো এই বিচটা আসলে এত সুন্দর যে কি বলবো, আমার তো মনে আটকে আছে ওই জায়গাটাতে। তো আমরা চলে এসেছি ক্রুজের পোর্টের কাছাকাছি, পোর্টের বাইরে চলে এসেছি। আমাদেরকে এখানেই ড্রপ করেছে গাড়ি। তো আমরা এখন ভেতরে চলে যাব, ক্রুজের ভেতরে। যে আমরা চলে এসেছি, এটা ক্রুজের ভেতরে। এই যে এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকেছি। ক্রুজের ভেতরে কিন্তু মিনারেল ওয়াটার, কফি, চা, বিস্কিট এগুলো সবই কমপ্লিমেন্টারি ছিল। যার যা লাগতো নিয়ে খেতে পারবে। তো এখানে যারা নাকি সকালে, যেহেতু আর্লি মর্নিং বের হওয়ার ব্যাপার থাকে, তো এখানে যারা ব্রেকফাস্ট করে আসেনি বা ব্রেকফাস্ট নিয়ে আসেনি, তারা এখান থেকে কিন্তু ব্রেকফাস্টটা নিতে পারবে। ক্রুজের সকালের জার্নিটা মোটেও খারাপ হবে না, অনেকটাই স্মুথ হবে, অনেকটাই এনজয় করা যাবে। সো আমরা সবাই সকাল সকাল যেহেতু চলে এসেছি, সবাই একদম অন টাইম চলে এসেছে। তো আমরা ক্রুজের ওপরে, একদম 3তলার ওপরে ক্রুজের ছাদে আমরা সবাই উঠে গিয়েছিলাম চারদিকটা দেখার জন্য। চারপাশে অনেক স্পিড বোট ছিল, অনেকগুলো ক্রুজ ছাড়ছিল। সবাই এক একজন এক এক টাইমে যাবে, কেউ 8টায়, কেউ 9টায়, কেউ 10টায়, কেউ 11টায়, এরকম করে কিন্তু অনেক ক্রুজ টাইম আছে। যেহেতু আমাদের ইচ্ছা ছিল আমরা আজকে যেই ফিফিতে যেয়ে আজকে কিছু ভিজিট করব, তারপরে আমরা ফিফি আইল্যান্ডের 5th বিচ, 5টা বিচ ঘুরবো, দেন কালকে আবার আমরা ব্যাক করব। ফিফি হয়ে আমরা ব্যাংককের উদ্দেশ্যে চলে আসব। সেজন্য আমরা আর্লি মর্নিংয়ের টিকিটটাই কেটেছি। তো এই তো দেখতে পাচ্ছ, চারপাশ তো অনেক সুন্দর ছিল, সকালের পরিবেশ যথেষ্ট মনোরম সুন্দর ছিল। তো এই তো ছেড়ে দিয়েছে ক্রুজটি, তো বেশ উপভোগ করছিলাম সমুদ্র বন্দরের ওপরে। যখন মানে এত মানুষ সবাই সমুদ্র বিলাস করতেছে, দেখতে তো যথেষ্ট ভালো লাগে। আর দেখতে অ্যাকচুয়ালি ক্যামেরাতে বন্দি করার মতো সুন্দর দৃশ্য, আসলে কি বলবো, ক্যামেরায় বন্দি করলেও আসলে এত সুন্দর লাগে না, খালি চোখে দেখতে যতটা সুন্দর লাগে। তা আমাদের ক্রুজটি যেতে যেতে, ফিফিতে যেতে যেতে যতগুলো বিচ পড়ছিল, প্রত্যেকটা বিচের কাছাকাছি তো ওরা স্টপ করছিল না, তবে কাছাকাছি নিয়ে যাচ্ছিল না, কিন্তু প্রত্যেকটা বিচের কাছাকাছি ওরা ক্রুজটা স্লো করছিল, যেন আমরা সবাই দেখতে পারি, সবাই ছবি তুলতে পারে। মাইক ছিল ক্রুজের ওপরে, তো অ্যানাউন্স করে দিচ্ছিল সবাই যে ক্রুজের আমরা হয় মানকি বিচ অথবা মায়া বে, এইটার বিচের কাছাকাছি আমরা যখন পৌঁছাচ্ছিলাম তখন ক্রুজটি স্লো করছিল। সবাই দূর থেকে একবার দেখছিল। অনেকেই 5 পয়েন্ট ভিউ, 6 পয়েন্ট ভিউ, 7 পয়েন্ট ভিউ, 11 পয়েন্ট ভিউ এগুলো ভিজিট করতে যায় না। ফিফিরই একটা আলাদা সৌন্দর্য থাকে, সেটা দেখতেই মূলত অনেকেই যায়। যার জন্য হচ্ছে ক্রুজটা যেহেতু ওই দিক দিয়ে যাচ্ছে, মায়া বে, মানকি বিচ, আরও অনেক রকমের বিচ আছে, ওই বিচগুলোর সামনে দিয়ে যেহেতু যায়, সেহেতু ক্রুজটি স্লো করে সবাইকে দেখানোর জন্য, যেহেতু আমরা সমুদ্র বিলাসী করতে যাচ্ছি বেসিক্যালি। তো এই তো যার যার মতো করে সবাই খুবই ছবি তোলার আগ্রহ, দেখতেই পাচ্ছ। ওই যে সুদূরে দেখতে পাচ্ছ সমুদ্রের ওপরে কিন্তু দুটি জলের কালার দেখতে পাচ্ছ, একটি হালকা ব্লু আর একটি সি গ্রিন। খুব সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগে যা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে আসলেই কতটা সুন্দর, সমুদ্র বিলাস করাটা কতটা আনন্দের। তো আমরা দেখছিলাম ছবি তুলে
নিচ্ছিলাম। আর একটু পরেই আমরা নেমে যাব ক্রুজ থেকে। সো চারপাশটা আর একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আসলে যতটুকু ক্যাপচার করে রাখা যায়, এত সুন্দর দৃশ্য। এই যে আমরা চলে এসেছি, ক্রুজ থেকে নেমে পড়েছি। তো যেহেতু আমাদের লাগেজ ছিল, সো নামার ভিডিওটা আসলে তোলা হয়নি। তো ক্রুজ থেকে নামার পরেই, বন্দর থেকে পার হওয়ার পরেই সারি সারিতে দোকান, প্রচুর দোকান। কালকে বা আজকে যখন যারা 5 পয়েন্ট ভিউ, 7 পয়েন্ট ভিউ, 11 পয়েন্ট ভিউ দেখতে যাবে কালকের জন্য, বা যারা যেদিন দেখতে যাবে সেই সমস্ত টিকিট কাটার জন্য এখানে প্রচুর দোকান। আর আমরা যে হোটেলটা নিয়েছি সেটা আমি booking.com থেকে বুকিং করেছি। আমি তোমাদের সাথে ডিটেলটা শেয়ার করেছি। সো আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে হোটেল বুকিং করেছি। হোটেল বুকিংয়ের সমস্ত প্রসিডিউরে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগটার মাধ্যমে। সো আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই যে দেখো, আমি প্রথমে হচ্ছে গুগল ম্যাপ করে একটা হোটেল পিক করেছি। তো হোটেল নাম পিক করেছি, তো সেটাকে আমি গুগল ইমেজে সার্চ করে বিভিন্ন ছবি দেখছিলাম যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রুম কেমন হয়, বা কতটুকু ডিস্টেন্স থাকে, কতটুকু দূরত্ব ফিফিতে যখন আমাদের ক্রুজটি পৌঁছেছে সেই দিক থেকে কত দূর হেঁটে যেতে হবে, সমস্ত কিছু তোমরা গুগল করলে পেয়ে যাবে। তোমরা আরেকটা কাজও করতে পারো, সেটা হচ্ছে agoda.com-এ। agoda.com-এ কিন্তু তোমার সমস্ত ডিটেল ওরা অ্যাপের ভেতরেই দিয়ে থাকে। সো ওইদিকে অনেক সময় অনেক ইনফরমেশান মিসিং থাকে। সো তোমরা তখন গুগল করে ঠিক এইভাবে সমস্ত ডিটেল সার্চ করে করে অ্যাকচুয়াল ব্যাপারটা তোমরা জেনে নিতে পারো যে কত দূরে বা কী আসে বিষয়। আমরা একটি হোটেল বুকিং করেছিলাম, একটি রুম বুকিং করেছিলাম। সেটি হচ্ছে আমাদের নন এসি রুম ছিল। ভ্যাট সহ আমাদের প্রায় পড়েছে 2300 থেকে 2500 টাকার মতো। যেহেতু নভেম্বর মাস ছিল, উইন্টার ছিল, তাই আমরা ভেবেছিলাম যে ওইদিকে বোধহয় ঠান্ডা থাকতে পারে, যার জন্য আমরা হচ্ছে হালকা ঠান্ডা থাকতে পারে, যার জন্য আমরা নন এসি রুমটাই নিয়েছি। কিন্তু ওইদিকে কিন্তু যেহেতু ব্যাংকক বলো বা থাইল্যান্ড বলো, থাইল্যান্ড হোল সিটিটাই, হোল কান্ট্রিটাই হচ্ছে সামার সিজন, একটাই সিজন ওই কান্ট্রিতে। সেহেতু হচ্ছে সবসময় গরম থাকে, ঠান্ডা থাকে একদমই বলবো না। আবার রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগে। এই যে দেখতে পাচ্ছ, আমি হোটেলের আমাদের কত পড়েছিল ভ্যাট সহ, বেশ আরও কিছুটা টাকা পড়েছিল, আরও কিছু চার্জ পড়েছিল। আমরা ওদের থেকে আরও কিছু কমপ্লিমেন্টারি জিনিস নিয়েছিলাম, যার জন্য আমার বাজেট প্রায় 2500 টাকা পড়েছিল। তো আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলাম ভিউ পয়েন্ট ভিজিট করতে, ভিউ পয়েন্ট 1 আর ভিউ পয়েন্ট 2। তো হোটেল থেকে বেরিয়ে পাশের গলি ধরেই হচ্ছে ভিউ পয়েন্ট 1-এর সিঁড়িটা, পাশে একটা জুস পার্লার আছে। তো আমি একটা পাইনাপেল জুস নিলাম। তো পাইনাপেল, এই যে এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা থেকে একটু সামনে এগুলোই আমাদের হোটেল। তো আমরা জুসটা নিতে নিতেই দেখলাম যে আমাদের পেছনেই হোটেলটা। হোটেল দিয়েও বের হওয়া যায়, ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা থাকে। হোটেল থেকে বের হলে ভিউ পয়েন্টের রাস্তা পাওয়া যায়। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড, আমরা তো ফ্রন্ট সাইড দিয়ে বেরিয়েছি। তো এই যে আমরা যাচ্ছি এখন ভিউ পয়েন্ট ভিজিট করতে। সো দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট কত সুন্দর। আর ভিউ পয়েন্ট কিন্তু বেশ উঁচুতে, অনেক উঁচুতে ভিউ পয়েন্ট 1, আর ভিউ পয়েন্ট 1 থেকে তো ভিউ পয়েন্ট 2 আরও উঁচুতে, যদিও আমরা সেটা জানতাম না। তো তো এই তো আমরা যাচ্ছি, ওপরে উঠছি, চারপাশে প্রচুর মানুষ। ফিফিতে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে প্রচুর ইউরোপিয়ান। ওরা অ্যাকচুয়ালি সামার সিজনটাকে এনজয় করতে আসে, আমার যা মনে হলো। তো প্রচণ্ড ইউরোপিয়ান, ওরা প্রচুর আসে। ফুল থাইল্যান্ডটাই আমি বলবো যে ইউরোপিয়ান দিয়েই ভরা ছিল। প্রচুর ইউরোপিয়ানরা আসে এইদিকে। তো আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো জিরিয়ে নিচ্ছিলাম, জিরিয়ে উঠছিলাম, কারণ যেহেতু অনেক উঁচুতে একবারে উঠে যাওয়াটা তো খুবই কঠিন। যারা আর্লি মর্নিং বেরিয়েছে তাদের জন্য তো সহজ। তো আমরা যেহেতু ক্রুজ করে এসেছি, আবার লাঞ্চ করে তারপরে বেরিয়েছি ভিউ পয়েন্ট ভিজিট করতে, তো আমাদের একটু মোটামুটি টাইম লাগছিল। তো ভিউ পয়েন্টে এখানে আমরা এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি পার পারসন 30 বাত করে, দুইজনের জন্য 60 বাত লাগলো আমাদের।
তো এই তো আমরা ভিউ পয়েন্ট 1 দেখতে চলে আসলাম। ভিউ পয়েন্ট 1 কিন্তু অনেক সুন্দর। আমি ছবিতে যতটা দেখেছি বাস্তবে দেখতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। বলতে গেলে ফুল ফল দিয়ে ভরা একটা বাগান, এত সুন্দর। আর ভিউ পয়েন্ট 1-এর দৃশ্য দেখে তো মানে কি বলবো, মানে খুবই সুন্দর লাগছিল। সমুদ্র, পাহাড়, ঘরবাড়ি, গাছপালা সব কিছু মানে একসাথে দেখতে যে কি মানে কি আনন্দ, সেটা আসলে তোমরা না গেলে বুঝতেই পারবে না। যারা মানে ক্যামেরার মধ্যে বন্দি করাটা আসলে এত সৌন্দর্য বন্দি করাটা আসলেই সম্ভব নয় আমার মনে হয়। সো তোমরা সবাই যারা যারা পারবে এসে ঘুরে যাবে অবশ্যই। আর ফিফিতে আসলে কিন্তু ভিউ পয়েন্ট মিস করা যাবে না। উঁচুতে বলে ভিউ পয়েন্ট কোনোভাবেই মিস করা যাবে না। এটার একটা অপরূপ আলাদা সৌন্দর্য আছে, যেটা আসলে মানে অনুভব করাই উচিত। তো আমরা ভিউ পয়েন্ট 1টা বেশ অনেকক্ষণ ছিলাম। আমি ভিউ পয়েন্ট 1 পুরোটা ক্যাপচার করতে পারিনি, কজ প্রচুর গরম ছিল, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এখন ভিউ পয়েন্ট 1 থেকে আমরা ভিউ পয়েন্ট 2তে যাচ্ছি। ভিউ পয়েন্ট 2তে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ উঁচু, অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে যেতে হবে। সো অনেক এনার্জেটিক হওয়া লাগবে। আমার মতো টায়ার্ড হয়ে গেলে হবে না। আমি প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, যেহেতু অতটা ট্রেকিং করার অভ্যাস নেই বা কখনো করিও নি ট্রেকিং, সেজন্য। তো সবাই আস্তে ধীরে যাচ্ছিল, কারণ অত দূর রাস্তা অ্যাকচুয়ালি তাড়াহুড়া করে দৌড়ে চলে যাওয়া যায় না। তো এই তো আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, যারা যারা আর্লি মর্নিং চলে এসেছিল তারা নামছে। আসা যাওয়া করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তো লাগবেই। আর যারা হচ্ছে মানে ছবি তুলবে বা ভালো করে ঘুরবে তাদের জন্য 3 থেকে 4 ঘন্টা লাগবেই ভিউ পয়েন্ট 1 আর ভিউ পয়েন্ট 2টা ভিজিট করতে। এটা আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ভিউ পয়েন্ট 2 এর মধ্যে আমরা চলে এসেছি। তো এ তো দেখতেই পাচ্ছ, এদিকে এসে না আরও মনটা জুড়িয়ে যায়। চারপাশটা ছবির থেকেও সুন্দর, ছবির মতো সুন্দর কি বলবো, আমি ছবির থেকেও বেশি সুন্দর, এত সুন্দর যা বলার মতো না। তো সবাই এখানে এসে জিরাচ্ছে, রেস্ট নিচ্ছে, যেহেতু এতটা দূর এসেছে। তো সবাই আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করতেছে, সবাই অনুভব করতেছে। আসলে এত সুন্দর দৃশ্য যা মুখে বলে বোঝানো যায় না। তো আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম, ছবি তুলে আমরা এখন ব্যাক করব। যে রাস্তা যাওয়ার রাস্তা হচ্ছে এটা, তো এই রাস্তাটা ধরে আমরা ব্যাক করব। তো এখানে কিন্তু রেস্টুরেন্টও ছিল, একটা স্মুদি পার্লার ছিল। যাই হোক, আমরা চলে এসেছি। তো আমরা আবার একটু হোটেলে জিরিয়ে আবার একটু পরে বের হয়েছি। চারপাশে অনেক দোকান ছিল। এখানে যেহেতু প্রচণ্ড ইউরোপিয়ানরা আসে, তো যারা সবাই ঘুরতে আসে, সেহেতু মানে জামা কাপড়, ইভেন সমুদ্রবিলাস করার যা যা উপকরণ, যা যা লাগে দরকার, অ্যাক্সেসরিজ বলো, জুয়েলারি বলো, ইভেন এখানে কিন্তু প্রচুর হ্যান্ডমেড কালেকশন আছে। ঝিনুকের জিনিস আছে, পাটের জিনিস আছে, অনেক কিছু আছে। ওরা কিন্তু অনেক কালেকশন তোলে। তো এটা হচ্ছে ফিফিতে যাওয়ার রাস্তা। তো এই রাস্তাটা ধরেই হচ্ছে ফিফিতে যাওয়া হয়। চারপাশ ধরে প্রচুর দোকান, প্রচুর কি বলবো, ট্যাটোর দোকান আছে। ট্যাটোর পার্লার বলো, হেয়ার পার্লার বলো, নেল ম্যানিকিউর বলো, নেল স্টাইলিস্ট বলো, এগুলোর পার্লার কিন্তু ভুরি প্রচুর পাবে। তো আমরা এই জায়গাটায় বসে ফিফি আইল্যান্ডটা মানে দেখছিলাম যে কতটা সুন্দর। আমরা প্রায় সন্ধ্যা অবধি এখানে বসেছিলাম, খুবই ভালো লেগেছে আমাদের। মানে ওই সমুদ্রবিলাস যাকে বলে, সমুদ্রের পাড়ে বসে কাটানো কিছু সময়। তো এতেও সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা উঠে আসলাম রাতের ডিনার করার জন্য। তো চারপাশে দেখছিলাম কি খাওয়া যায়।
চারপাশে এখানে প্রচুর দোকান, প্রচুর সামুদ্রিক খাবার দাবার, ইভেন ওদের বিভিন্ন ধরনের খাবার, যেহেতু অনেক রকম দেশের মানুষজন এইদিকে আসে, তো এই দেশে অনেক রকমের খাবার আছে। আর সমুদ্রের পাড়ের যেটা খুব স্পেশাল বা কমন একটা খাবার বলা যায়, সেটা হচ্ছে কোকোনাট বলো বা সি ফুড বলো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছিল। তো আমরা অনেক কিছু দেখছিলাম, দেখে হচ্ছে আমরা লাস্টে হচ্ছে পিৎজার দোকানে যাই, পিৎজা খাই। তো পিৎজা খেয়ে আমরা চলে আসছি আবার ফায়ার শো দেখতে। এটা কিন্তু ফিফির ধারেই হয়, ফিফি বিচের ধারেই হয় এখানে। এটা হচ্ছে ওদের ট্রেন্ড বলা যায়, যে ফায়ার শোটা ওরা প্রত্যেক দিনই করে, বেশ অনেকটা টাইম জুড়ে করে। রাত 1টা-2টা নাগাদ হয়, সন্ধে 7টা থেকে 8টা থেকে শুরু হয়, 8টা থেকে শুরু হয়, রাত 1টা-2টা নাগাদ চলে। তো এখানে অনেক রকমের শো হয়, ফায়ারের মাধ্যমে অনেক রকমের শো হয়, প্রচণ্ড এন্টারটেইন হয়। তো এই দিকে বসার কিন্তু কোনো ফি থাকে না, ইভেন গান চলে, ডিজে হয়, সব কিছুই হয় এই জায়গাটার মধ্যে। ইভেন যারা যারা ঘুরতে আসে তারা সবাই এখানে জয়েন করে, সবাই পার্টিসিপেট করে, সবাইকে নিয়ে মূলত এখানকার ট্যুরিস্টদের নিয়ে মূলত এই গেমটা। তো এখানে বসতে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আলাদা করে কোনো ফিস দিতে হয় না, বা এখানে বসলে তোমার ওদের থেকে কোনো প্রকার হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক কিছুই নিতে হয় না। তুমি বাইরে থেকে নিয়েও এখানে বসতে পারো বা ওদের থেকেও নিতে পারো, বাট এখানে বসার কোনো আলাদা চার্জ থাকে না। তো ওরা হচ্ছে খেলা দেখাচ্ছিল, সবাই প্রচুর এনজয় করছিল। এই জায়গাটায় চেনা অচেনা বলতে কিছু নেই, যেহেতু সবাই এসেছে এনজয় করতে, যে যে যার যার মতো করে প্রচুর এনজয় করছিল। আমাদের তো দেখে বেশ ভালো লাগছিল, তো আমরাও হচ্ছে বসে পড়লাম একটু দেখতে। তোমরাও দেখতে থাকো আমার সাথে ফায়ার শোটা। দেখতে পাচ্ছ সবাই কিন্তু প্রচুর এনজয় করতেছে, প্রত্যেকেই যারা পার্টিসিপেট করছে তারা কিন্তু সবাই ওদের লোক না, সবাই কিন্তু এখানে ঘুরতে আসা ট্রাভেল ট্যুরিস্ট। তো এখানে সবাই প্রচুর এনজয় করছিল। পাশে একটা টিপস বক্স দিয়েছে, যাদের ভালো লাগবে তারা টিপস দিয়ে যাবে, কিন্তু ওরা কিছুই ওদের এখানে বসার কোনো প্রকার চার্জ নেই, গেম দেখার কোনো প্রকার চার্জ নেই। চারপাশে শুধু যে এদিকেই ফায়ার গেম হচ্ছে তা না, চারপাশেও কিন্তু অনেকগুলো ফায়ার গেম হচ্ছে, অনেক অনেক রকমের ফায়ার গেম হয়েছে। তো আমার জীবনে এটা প্রথম এক্সপিরিয়েন্স ফায়ার গেম, এটা আমি প্রথম ফিফিতে যেয়েই দেখলাম। ইভেন প্রত্যেকটা মানুষ আনন্দ করছিল, এটা হচ্ছে খুবই ভালো লাগার বিষয়, যে কাউকে ধরে বেঁধে নিয়ে যেতে হয়নি যে তুমি আসো তোমাকে খেলতে যেতেই হবে, যার যার ইচ্ছা হচ্ছিল তারা তারাই যাচ্ছিল। তা আমরা এখন হচ্ছে ফায়ার গেমটি দেখে একটু পরে রুমে চলে যাব, যেহেতু কালকে সকালে আমরা টিকিট কেটেছি, যেটা হচ্ছে আমি দেখাতে পারিনি, কারণ তখন ফোন হচ্ছে ক্যামেরা হচ্ছে আমি রুমে রেখে আসছি, দেখাতে পারিনি। তো আমি টিকিট কেটেছি, কালকে হচ্ছে আমরা বোটে করে 5 পয়েন্ট ভিউ ভিজিট করতে যাব। তো কালকে নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে আমার 5 পয়েন্ট ভিউ স্টোরি বা 5 পয়েন্ট ভিউতে যে আমার কী কী অভিজ্ঞতা হলো সম্পূর্ণ ডিটেইল আমি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর যাদের যাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকবে তারা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব খুশি হব। আর তোমরা যারা যারা আমার এই ব্লগটি বা আমার প্রত্যেকটি ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা। তো দেখতে থাকো, টেক কেয়ার, টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে
কমেন্ট করো কমেন্ট বক্সে। আমি সমস্ত কিছু ডিটেল তোমাদের সাথে শেয়ার করব, যা যা জানবো বা আমি যা যা জেনে থাকি ওইগুলো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। Life lessons come one in a dozen. The other 11 is something from nothing. Life lessons come one in a dozen. The other 11 is something from nothing. Life lessons come one in a dozen. The other 11 is something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be